বাদলায়, কিন্তু আজকে হয়েছে। আজকে মায়ের টানে গেছি, গিয়ে মায়ের কাছে বসে রয়েছি। ভালো লেগেছে। একটা ভাইও ছিল, ওখানেও ভাই আছে মন্দির দেখাশোনার, মানে মন্দিরের হয়ে। ওখানে আমি বসি, তোমরাও দেখেছো যে আমি মেলা টেলায় যখন গেছি ওখানে তোমাদেরকে দেখিয়েছি। ওখানে অনেক ডগই বসে থাকে, একদম ডাইরেক্ট মায়ের সাথে তাদের কন্ট্যাক্ট, মায়ের সাথে মুখোমুখি বসে থাকে। একদম মা তাকালেই ওদের দিকে দেখে, মানে মা যে তাকাবে তার নজরটা ঠিক ওইখানটাই পড়বে। ওখানে অনেক ডগই বসে থাকে। ভাগ্য ওদের, সৌভাগ্য। অন্যদের যে কেন সেই সৌভাগ্যটা নেই। জীবনে একটা টাইমে না ঈশ্বরের দুয়ারে বসা ভালো। আর্য যুগে, আর্য আমাদের ভারতবর্ষেই তো আর্য সভ্যতা, তারপরে তো সব সভ্যতা এলো, মেইন তো হচ্ছে আর্য সভ্যতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আর্য সভ্যতা না, 4 ভাগ ছিল একটা মানুষের জীবনকে, চতুরাশ্রম। প্রথমে যে গুরুগৃহে শিক্ষা, তারপরে হচ্ছে গার্হস্থ্য সংসার জীবন, তারপরে আস্তে আস্তে গার্হস্থ্যটাকে ত্যাগ করে বানপ্রস্থ, মানে এবার আস্তে আস্তে ত্যাগ শেখো, সংসারে আটকে থেকো না, আস্তে আস্তে ত্যাগ শেখো, বুঝেছো? মানে ছেলেপুলের ওপর ছাড়ো, অবশ্যই তদারকি করো, ছেলেপেলের ওপর ছাড়ো, অবশ্যই তদারকি করো, কিন্তু ছাড়ো। যখন ছেলেপেলের দরকার তোমার কাছ থেকে বুদ্ধি বিবেচনা নেবে, আস্তে আস্তে ত্যাগ শিখা। আর একটু একটু বনের দিকে, মানে প্রকৃতি, এবার তুমি তো প্রকৃতির থেকে এসেছো, প্রকৃতিকে তুমি সময় দাও। সেটা হচ্ছে বানপ্রস্থ। আস্তে আস্তে মা বাবা, কাকু কাকিমায়েরা সবাই বনের সুন্দর পরিবেশে থাকবে, সেখানে পরিবেশ দূষণ কম, গাছ ফুল হরিণ, হ্যাঁ, প্রজাপতি মৌমাছি এসব নিয়ে থাকবে। আরে প্রকৃতিকেও তো দেখতে হবে। তারপরে যে এটা হচ্ছে, এইবার তুমি সমস্ত আস্তে আস্তে মানে বানপ্রস্থ থেকেই জিনিসটা আসে মানুষের মধ্যে। এবার ত্যাগ, এবার এই রোগ কলসটাকে আমার ত্যাগ করে চলে যেতে হবে। যার জন্য হচ্ছে সন্ন্যাস। আস্তে আস্তে তোমার পার্থিব আশা আকাঙ্ক্ষা ত্যাগ হবে, সব কিছু। তুমি কি ছিলে, রাজা ছিলে না প্রজা ছিলে, সব পরে। মানে তোমার এই যে আমি অমুক ছিলাম তমুক ছিলাম, আমি নাচতে জানতাম ভালো, গাইতে জানতাম ভালো, সব কিছুর থেকে তুমি মুক্ত। কারণ তুমি যখন চিতায় উঠবে তোমার শরীরে একটা সুতোও থাকবে না, সুতরাং তোমার পরিচয়টাও থাকবে। সব ভুলে যাও তুমি, পরিচয় থাকুক রাখুক অন্যেরা, মনে তুমি রাখবে না। তোমার মন পুরো বিলীন করে দাও ঈশ্বরের কাছে, শুধু ঈশ্বর চিন্তায়। আমার না ব্যাপারটা ভীষণ ভালো লাগে। আর মানুষের জীবনটা তখন কাউন্টিংই হতো বোধহয় 60 বছরে। তা 60 বছরে যদি তুমি 4 ভাগে ভাগ করো, তো কত করে হয়? 4×15=60। হ্যাঁ, 4×15=60। তো ঠিকই আছে। তো অল্প বয়সে বিয়ে শাদী হতো, বাট ওই ধরো 80 ধরো, 20 করে। তো যাই হোক, আমি মনে করি যে এখন আমাদের বানপ্রস্থের সময়। এবার আমি আস্তে আস্তে, এমনি আমি না বানপ্রস্থ এমনিতে একটু পশু পাখি এসব নিয়ে থাকি, মাঠ ঘাট বেশি ভালোবাসি আমি। বানপ্রস্থটা যেন আমি এমনিতেই বরাবরই মানে পালন করে আসছি বলতে পারো। আমি তো পাখি পশু, আমার জীবনটা মানে এদেরকে নিয়ে। আমি এদের সাথে হাসি, এদের সাথে ইয়ার্কি মারি, এদের সাথে ঠাট্টা করি, এদেরকে বকা দিই, এরা আমাকে ধাওয়া করে, আমি ধাওয়া করি, ফাজলামি করি, গল্প করি, এরা আমার সঙ্গী। তো যাই হোক, সেই হিসাবে আমি তো মনে করি আমার বানপ্রস্থ চলছে। তো এরপরে হচ্ছে ঈশ্বরের দুয়ারে বসা। ঈশ্বরের দুয়ারে আমার বসতে খুব ভালো লাগে, কেন জানো? যদি চুপচাপ থাকে। আমি মৌনব্রতটা খুব পছন্দ করি, মৌন থাকা। যেসব মন্দিরে লেখা থাকে না, মৌন থাকো, ভালো লাগে। হ্যাঁ, কথা বলবো না কেন, কিছু জিজ্ঞাস্য থাকবে, কিন্তু আদারওয়াইজ অন্য কথায় আমি মন্দিরকে মুখরিত করা পছন্দ করি না। মুখরিত তো না, মানে কাউমাউ কাউমাউ করা, অস্বস্তিদায়কও আমার ভালো লাগে না। পুরো মন
পুরো কনসেন্ট্রেশনটা ঈশ্বরের কাছে দেবো। আমার না ভীষণ ভালো লাগে। আর না আমার ভীষণ মানে একটা ক্লান্তির থেকে না আমার মনে হয় যেন একটা রেস্ট পাচ্ছি। আমার মাথাটা এতদিকে কাজ করছিল, এবার একদিকে এসেছে। আর এই দিকটা না বড় মানে ক্লান্তিটা কেটে যায়, বড় শান্তি দেয়। একসময় দেখবে তুমি বড় শান্তি। তুমি অনেক কোল্ড ড্রিঙ্কস খাও, তবুও যেমন নলকূপের জল বা ঝর্ণার জল মুখে দিলে একটা শান্তি, বা ভূতক থেকে উঠে আসা জল খেলে তোমার শান্তি, এটাও তেমনি। যত যত ঝাড়বাতি নিয়ে তুমি থাকো না কেন, যেমন সূর্যের আলো, চাঁদের আলো, জোনাকির আলো, তারা, এ যেমন তোমাকে শান্তি দেয়, ঈশ্বরের দুয়ারও তোমাকে সেই শান্তি দেবে। আমার মতে তুমি যতই ডিস্কোথেক নিয়ে থাকো, তোমার অনেক টাকা, তুমি যত মেয়েবাজি করো, তুমি যত ছেলেবাজি করো, তুমি যতই মানে সিনেমা হেনা তেনা স্ট্যাটাস, তারপরে কারোর বর এনগেজমেন্টে দিয়েছে 100 কোটি টাকার আংটি, কিন্তু তুমি হ্যাঁ অন্যের থেকে হয়তো তুমি প্রতিযোগিতায় জিতে গেছো, সেটাতে অন্য নায়িকা বর দিয়েছে 2 কোটি টাকার আংটি, তোমার বর তোমাকে দিয়েছে 100 কোটি টাকার আংটি, তুমি জিতে গেলে নায়িকা হিসাবে। হ্যাঁ, স্ট্যাটাস মেনটেন, তোমার অ্যাডভার্টাইজমেন্ট খুব চলে, তোমার একটা সাবানের দামই এই, তুমি একটা জুতোই কেন লাখ টাকা দিয়ে, একটা ব্যাগ কেন এই দিয়ে তুমি কাঁপিয়ে দিচ্ছ তোমার বলিউড হলিউড টলিউডকে। হ্যাঁ, স্ট্যাটাসে, কিন্তু একসময় দেখবে সব কিছু বাদ দিয়ে তুমি একবার ঈশ্বর দুয়ারে বসো, তখন মনে হবে কি আমি এমনি একটা সে থলে ব্যাগ নিয়ে ঈশ্বরের কাছে বসে একটা কমফোর্টেবল চুড়িদার পরে বা শাড়ি পরে, কমফোর্ট, কারণ তোমাকে বসতে হবে তো, সাজগোজ বাদ দিয়ে ওখানে বসি, ভালো তো, এরা তো আমাকে দেখে না আমি পার্লার থেকে এলাম কেনা, আমার চুলটা স্ট্রেট কিনা, আমি কি মুখে মাখলাম, আমার থ্রেডিং হয়েছে কিনা, আমার আপার লিপস হয়েছে কিনা, কেউ তো দেখে না। ঈশ্বর কাছে বসে না তুমি কাজ বাজ সব কিছু থেকে একটা আরাম পাবে, এত মানে ক্লান্তি তোমার দূর করবে, আর মাথাটাও তোমার কাজ কম করবে। এক জায়গায় এসে গেলে পুরো মাথাটা তোমার এখানে কাজ করছিল, মাথাটা ওই কাজ ওই চিন্তা হাজার একটা তোমার মাথার মধ্যে রয়েছে, কার দিকে টুকি মারবো সব বেরিয়ে যাবে তুমি যদি একটু মনোযোগ দিয়ে বসতে পারো ওখানে। তো আমিও তো তাই করি, আমাকে এমনিতেই নেশা আছে বসা, আর আমার সত্যি মনোযোগ আসে বলেই আমি যাই, কারণ আমার মাথাটা বড় ঠান্ডা হয়। হ্যাঁ, যার জন্য আমি গিয়ে একটু মন্দিরের চাতালে বসলে বাবা কী যে আরাম, বসে বসে আমি লোক দেখবো, হ্যাঁ তাতেও আমার ভালো লাগে। মন্দিরের চাতালে বসেছি, বাইরে দিয়ে সেটা কোনো রাস্তার উপরের মন্দির, মানে পাশ দিয়ে রাস্তার লোক যাচ্ছে দেখছে, আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকবো, মনে হবে আমার বান্ধবী, আমার সঙ্গী, যেই ঠাকুরের মন্দির। আমার তো কেন এত ভালো লাগে, বরাবর আমার তাই ভীষণ ভালো লাগে। আমি যখন কলকাতায় থাকতাম মাঝে মাঝেই তো দক্ষিণেশ্বর চলে যেতাম, মানে 2 ঘন্টার জন্য হলেও দক্ষিণেশ্বর যাচ্ছি। হয়তো আমি মোবাইল এইসব জমা দিয়ে মায়ের ওখানে যাচ্ছি না, মানে মায়ের ওখানে গিয়ে যে শিব মন্দির এসবগুলো করতে, ওটা হয়তো করছি না, হ্যাঁ, কিন্তু আমি মন্দিরে যেখানে মৌনব্রত লেখা থাকে না, মৌন থাকো, সেখানে গিয়ে বসে থাকতাম, বা এমনি মন্দিরের চাতালে একা একটু বসে, অনেক জায়গায় অনেকে বসতো, তাস খেলছে সব দলা হয়ে হয়ে বসতো, আমি ওখানে বসে থাকতাম, দেখা তো যায় মাকে, অনেক তো ঠাকুরের আছে ওখানে, মায়ের অনেক রূপ, তো সেখানে বসে থাকতাম, আর এক মনি আমি মা শারদা, রামকৃষ্ণ দেব, এদের আর কত হনুমান, তাহলে ওরা তো কত শিশুর মতো, গাছপালা, কত হনুমান দেখতাম, এখনই মাটির মতো লাগতো, ভালো লাগতো, মানে মনে হয় যেন আমি মাটির মানুষ হয়ে থাকাতে কত ভালো লাগতো। একমাত্র শান্তির জায়গা মন্দির, বাবা কী যে শান্তি, বসে থাকো, এদিক দিয়ে লোক যাচ্ছে ওদিক দিয়ে লোক যাচ্ছে, দেখো কে আমি ব্যাংকে কাজ করি না বিশাল নেতা না বিশাল সিনেমা আর্টিস্ট, সব তুচ্ছ, আমি দেখতে ভালো না আমি পুড়ে গেছি গা, সব তুচ্ছ। ঈশ্বর কখনো রূপ দেখে না, তোমার স্ট্যাটাস দেখে না, টাইটেল দেখে না, তুমি কার বাপ ছেলে দেখে না, কিচ্ছু দেখে না, কত টাকার ভেট দিলে তুমি দেখে না, কিচ্ছু না, তার কাছে শুধু বসো, তাকে দিনের পর আমার বোনকে দেখে খাবার খেতে গেলে নমস্কার, আমার মায়ের দৌলতে এমনি আমার মা মন্দির টন্দিরে গেলে কিচ্ছু বলে না, আরও বলে শোনা এই মাসে দিয়েছিস, ওই মাসে গেলি না, যা দিয়ার,
যা ভালো লাগছে, যা বসেছিস, দিয়েছিস তো আসলে আমাদের বাড়ি কোনো পুজো আচ্ছা হয় না, তো কি আছে আমি মন্দিরে দিয়ে আসি, বসেছিস তো একটু, ঠিক আছে, আবার যখন হইচই শুরু হয়ে যায় চলে আসি আমি, জানে। হ্যাঁ, বসেছিস তো খুব বলে। আজকে মায়ের দৌলতে আমার মায়ের কাছে যাওয়া হয়েছে, মা খুব পছন্দ করে, কি মাকেই নিয়ে যেতে পারছি না, মাকেই নিয়ে যেতে পারছি না, কি ইচ্ছা করে একটু টোটো নিয়ে গিয়ে, সে নাই বা মানে বিশাল করে পুজো হলো, মানে বিশাল করে সেদিন কোনো একটা আয়োজন বিয়োজনের পুজো কোনো একটা দিন নাই বা থাকলো, অর্ডিনারি দিন, সেদিনও তো গিয়ে বসতে পারি, কিন্তু মাকে নিয়ে এত ব্যস্ত, এত মানে ওই হচ্ছি, নিতেই পারছে না, মায়েরও তো মনটা পড়ে রয়েছে। মানুষের কত রকম অতৃপ্ত আকাঙ্ক্ষা থাকে, মায়ের এই আকাঙ্ক্ষাটা থেকে যাবে, মায়ের কাছে যেতে পারছি না, মানে আমাকে নিয়ে মা, মানে আমার সাথে মা গিয়ে একটু মন্দিরে বসতে পারলো না, কত আকাঙ্ক্ষা মা, এই মানুষের কত আকাঙ্ক্ষা থাকে না, কচুর শাক খেতে পারিনি, এটা খাইনি, ওটা আমার মার এই আকাঙ্ক্ষা থাকে যে মেয়েটাকে নিয়ে একটু, মেয়ের সাথে গিয়ে একটু মন্দিরে বসতে পারলাম না, মন্দিরের চাপাইটা একটু বসে থাকতাম, কত ভালো না হয়, আমি চা, তারপর উঠে একটু চা বিস্কুট খেয়ে আবার টোটো ধরে চলে আসতাম, ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, কথা বলতে হবে একটু কোনো মানে নেই, মায়ের দিকে তাকিয়ে বসেই থাকতাম, না হয় সে একটা বাতাসা দিত, একটা নতুন গানা দিত, মায়ের কাছে থাকাটাই হচ্ছে বড় কথা, তাই না বলো। সে আজকে গেছি, ভাই বন্ধু সব জোগাড় হয়ে গেছে, কতজন এসছে বাপরে, আমি আমাদের বাড়িতে তো খুব একটা লোকজন আসতে পারে না, যেহেতু মা বাবা আমি দুজনেই বেরিয়ে যেতাম, মা বাবা চাকরিতে যেত, আমার স্কুল, তারপরে আমার কলেজ ইউনিভার্সিটি, তারপরে আমার কাজ বাজ, আমার তো থাকতাম না, আমাদের বাড়িতে সারা জীবনটাকে তালাই রেখেছে। হ্যাঁ, তারপরে না হয় বাবা রিটায়ার করলো, রিটায়ারের পরে আমার মা রিটায়ার করলো, তো তাও তো বাড়ি তালা দেখেছে, এই আর কি। তো আমার মা তো রিটায়ারের পরে এক জায়গায় ফ্রি সার্ভিস দিতে যেত, ফ্রিতে পড়াতে যেত, সুতরাং বাড়ি আমার তালা, বাবা চলে যেত, বাবার ভালো লাগতো না ট্রেনে বাসে চড়া অভ্যাস, ভালো লাগে না, প্রায় দিনই কলকাতায় চলে যেত বন্ধু বান্ধবের কাজ নিয়ে, মানে আমাদের অশোকনগরের বন্ধু বান্ধব বাবার চাই, আর আমি তো কাজে, বাড়িটা তালাই থেকেছে বেশি, সেই এখন বাড়িতে থাকা পরে, তো সেই হিসাব আমার বাড়িতে তো কেউ কোনো সময় আসেনি, আসা পড়েনি, আসবে কি, লোক নেই তো, তো যেতে আসতে অনেক সময় অনেক অফিসিয়াল কাজে গেলে বলেছে আপনি ওই বাড়ির না, মানে আমার বাবা মায়ের কথা বলেছে, মানে তুই ওই বাড়ির না, বলছে হ্যাঁ, এখন বলে কি ওর বাড়িতে শেষে তালাই থাকে, কী করবে, বাড়ি একটা তালা মারা। তারপরে বলে তোর বাবার সাথে আমার খুব পরিচয় ছিল, এই তো যেমন কি জানি কি ভারত করতে গেছি, ওই যে কি জানি শরীর, আয়ুষ্মান ভারত, আমাকে বলছে তোমার বাবার সাথে আমি ইয়েতে যেতাম, ট্রেনে যেতাম, বলছি তাই, যে আশাকর্মীর বাড়িতে গেছি, সেখানে আরও লোক ছিল, বলে কি আপনি যে ওই বাড়ির না, বলছে হ্যাঁ, মানে ওই বাড়ির লোকের সাথে আমরা একসাথে ট্রেনে যেতাম, আপনার বাড়ির সামনে দিয়েই তো যেতাম, বাবা বলে কি হ্যাঁ আপনার বাবা মারা গেছে শুনে আমার খুব কষ্ট পেয়েছি, ওনার বাবার চেয়ে অনেকটা জুনিয়র, কত শক্ত দুঃখ মানুষ ছিল, উনি মারা গেলেন কী করে, ওষুধ তো আমাদের, এই বলছে, বলে কি সারা জীবন ট্রেনে গেছে, ওনারাও রিটায়ার করেছে কিন্তু বাবার চেয়ে জুনিয়র, বলেছে ট্রেনে যেতাম, সেই আর কি, সেইভাবে বাড়িটা আমাদের বন্ধই ছিল, কেউ আসতে পারেনি, আজকে অনেক দিন বাদে আমাদের এখানকারই লোক, আমরাও চিনি না, আমার তো বন্ধুর মতো এক এসছে একজন, সে বাকিদের নিয়ে এসছে, তো ও মা দেখে আমার মাকে চেনে, বলছে উনি না, আমি বলছি হ্যাঁ, বলে কি উনি আমাদের, আহা এই মানুষটার এরকম হয়ে গেছে, আমি বলছি সবাই হয়ে যাব, নিজেরাও বলছে তাও তো আপনি রয়েছে, হ্যাঁ মানে মেয়ে, আমাদের যে কী হবে, আচ্ছা কেনই বলছেন আপনাদেরও তো ছেলে মেয়ে আছে, বলে সে না তবু ছেলে মেয়ের যত্ন, মানে সবাই এই কথাটা বলে, সেদিনকে হাসপাতালের আয়াও বলছে, বলে যে আপনাদের দুই মেয়েকে দেখলে আমরা চমকে যাই, আমি যে মেয়েরা দেখে শুনেছি, আমি আবার খোঁচা দিয়ে বললাম কথা, ছেলেরা শোনে, বলে কি না আমারও তো দুই মেয়ে আছে, একজন বলছে মেয়ে ছেলে মেয়ের যত্ন পেতে গেলে নাসিব লাগে, নাসিব, হ্যাঁ এই বলছে, ছেলে মেয়ে বলে কথা নয়, মেয়ে দেখবে ছেলে দেখবে না, অনেক ছেলে বাবা মার জন্য অনেক কিছু ত্যাগ করে, চাকরি বাকরি ত্যাগ করে, মা বাবার ঘরকে ধরে রাখার জন্য দেখা যায় একটা পাঠ কত কিছু বানায়, তবুও নিজের, সে কী জানি বিদ্যাসাগর
দামোদর সাঁতরে ছিলেন। হ্যাঁ, সুতরাং ওইসব কথা নয়। অনেকে বড় চাকরি ছেড়ে নিজের দেশে চলে আসে, এই আর কি। এই হচ্ছে বাবা। তাহলে আপনার মায়ের ভীষণ ভাগ্য। আমি বলছি যাক, আমার মায়ের তাহলে শেষটাই ভালো। মা বলে তো আমার শেষ ভালো যা সব, আমার শেষটা ভালো। আজকে গেছি, বলে কি এখানে বস। আচ্ছা কি কথা, আর সব পাশে সব হাসতে শুরু করেছে। বলে কি কোথায় বসবে কাকিমা, কেউ বলছে মাসিমা কোথায় বসবে, বলে কি এইখানে বস। বলছি দেখো ওই ব্যারিকেডটা ওঠানো, ওইটার ইসেটা সাইডের ওইটা, বলে কি এইখানে বস, ওটার ভিতরে ঢুকে বস। আমাকে কি বান্দর পাইছে রে কি, আমার এই ঘরের মধ্যে করে বান্দর, আমি বলি তুমি সব জায়গায় পাবো। আর কিছু হলে বলবো আমি মেয়ে কই, কাকিমা খাওয়াতে গেলে, কাকি খাওয়াতে গেলে আমার মেয়ের ডাক, আমার মেয়ে ভালো করে খাওয়ায়, কি জানি একই পেঁপে সেদ্ধ খাচ্ছে, আমার মেয়ে ভালো করে খাওয়ায়। আর ওনারা খাওয়াতে গেলে দস্যু এই সেই বাবা রে বাবা, কত কথা বলে, তাও তো ওরা হেসে উড়াই, ওরা ওই হয়ে গেছে। আমাকে ডাকবে মনে আসো, তুমি না হলে উনি হাও করবে না। আর আমি ঠেলে গুতিয়ে দাঁতের ফাঁকা দিয়ে ঠিক খাইয়ে দেবো, আর এরা চামচ দিয়ে কুটতে থাকবে, আর আমি গ্লাস ধরে খাইয়ে দেবো। আমার মনে আমরা পারি না, ওরা সব রেডি করে দেবে, খাওয়াতে পারে না, কী করবে, ছুঁড়ে ফেলে দেয়, এটা বাচ্চাদের মতো। আর আমি উল্টো দিক থেকে খাইয়েছি। আমি যখন সাথে ভর্তি হসপিটালাইজ, সে খাবে না, আমার মেয়ে খাওয়াবে, আমার মেয়ে খাবে। আরে মুশকিল, তাহলে টাকা দাও আমাকে। আমি যখন আয়াকে দিচ্ছি আমাকে আয়ার টাকা খাও। সে ওরা সাইড দিয়ে খাওয়াতে পারে না, কেউ সামনে সিং করে খাওয়াতে পারে না, কেউ সাইড দিয়ে খাওয়াতে পারে। আমি এই পিছনের দিকে দাঁড়ানো, আমি সরেন সরেন হয়েছে, নাকে ঢুকে যাবে, নাকে ঢুকে যাবে, ওরে চামচ দিয়ে খাওয়াতে পারে না। আর আমি গ্লাসটা ধরে উল্টো দিক দিয়ে খাওয়াচ্ছি, তখন তাকে হাসে, মানে ফাজলামি মারছিল যে খাওয়াতে দেবে না। নাহলে আমি যখন থাকি না তখন খাই কি, সে রোজ গিয়ে নালিশ, খায়নি, আমাদেরকে এই বলেছে ওই বলেছে, আবার বলতে এলো। এখন মিশে গেছে, দেখলে বলে কি হয়েছে, হ্যাঁ আমাদের কি ভুলতে পারছো না, তুমি করে ভুলতে পারছো না আমাদের। মা বাড়ি আর কি মারে, এই করে। আচ্ছা এবার হালখাতার পাঠিও। হ্যাঁ, প্রতি মাসে এসে যাচ্ছে যখন ওই মাসকাবাড়ির মতো, এবার হালখাতার পাঠিও, কার্ড দিও, তারপরে একটা মিষ্টির প্যাকেট দিও, আর সাথে একটা ক্যালেন্ডার দিও, বুঝলাম, হালখাতা। কি বলবো, একটু আনন্দ আর কি, কষ্ট তো হয় জানি, কিন্তু আমি তো হেলথে ছিলাম, অনেক কষ্টের মধ্যেও নার্স, আয়ামাসি, প্যারামেডিক, এরা সবাই হেসে খেলে কাজ করে। কিন্তু পেশেন্টের কষ্ট দেখে যদি এরাও ভেউ ভেউ করে না, পেশেন্ট আরও ভেঙে যাবে। এরা যে হই হই করে কাজ করে, নাহলে পরের দিন এরা কাজই করতে পারবে না, এটা নিয়ম। এরা যদি কারোর ওই দেখে ভেঙে পড়ে, মন দুর্বল হয়, সেই পেশেন্ট সারবে না। এরা যে মজা করতে করতে কাজ করে, বা মানে জোর, মানে পেশেন্টের ইসেতে যে ওরা ঘাবড়ায় না, তার জন্যই পেশেন্ট সেরে বাড়ি যায়, এটা তো আমরা জানি। এর জন্য মনে হবে দেখো কি মারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আসলে তা না, পেশেন্টের মাইন্ডটাকে ডাইভার্ট করতে হয়। সে কিছুক্ষণের জন্য ভুলে থাকে ব্যথাটা, এই সময় যে হরমোনটা নির্গত হবে, সেই হরমোনটা ওনার ওষুধ বিশুধ বলো বা ওনার চিকিৎসাকে আরও স্টিমুলেট করবে, পজিটিভ স্টিমুলেট করবে, বুঝেছ? এই হচ্ছে ব্যাপার। এর জন্য একটু আনন্দ দিতে হবে, নাহলে আনন্দ কি ওই কিসের গন্ধ, এই ওষুধের গন্ধের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোন দায় করছে আনন্দ করা, আনন্দ দেওয়ার ওনাদের সাথে দাঁড় করিয়ে রেখে, যাতে একটু ভালো লাগে পেশেন্টে। এর জন্য হাসছে খেলছে, কিছুক্ষণের জন্য তো ভুলে থাকছে। আর এই সময় ওনার যে হরমোনটা পূরিত হবে, তাতে মানে সেটা ধরো খাবারটা হজম হবে, ওষুধটা কাজে লাগবে, এইগুলো হয়। এই জন্য বলে যে আপনার খাবার অনিচ্ছায় খাবেন না, অনিচ্ছায় আপনি পথ্য খেলেও সেটা কাজে লাগবে না। আর আপনি ইচ্ছাতে করে একটা পেঁপে সেদ্ধ খান, সেই পেঁপে সেদ্ধটা শরীরে কাজে লাগবে, এটা নিয়ম। যাই হোক, তারপর আমাকে ওই ভাইটা নিয়ে আসলো, নিয়ে এসে বললো তাহলে চলে যাই। আমি বলছি যাও মন্দিরে বসে, বলে মন্দিরে বলে ওরে বাবা মন্দির খুলতে দেরি হয়েছে। আমি তাও বসেছিলাম, মশা কামড়েছে অনেকগুলো, বাবা কি মশা, তাও বসেছিলাম। তারপরে তো ফ্যান দিয়ে দিল, তারপর উঠে আসলাম। মন্দিরের যারা, যেভাবে তুমি আমাকে নিয়ে হাসপাতাল আর বাড়ি করাচ্ছ, মানে যে কোনো সে হাসপাতাল বলো, নার্সিংহোম বলো,
মানে যে হারে সেই হেলথ সেক্টর আর বাড়ি করাচ্ছ, এবার আমাকে এখানেই প্র্যাকটিস শুরু করতে হবে। বলে কি কর না রে এখানে, কি খুশি কি খুশি, এখানেই প্র্যাকটিস শুরু করে। আচ্ছা এবার দেখি, তাহলে আমি এবার কাজ শুরু করি, দেখি এখানেই শুরু করতে হবে আমাকে। যে হারে তুমি আমাকে নিয়ে যাচ্ছ এদিক ওদিক সব জায়গায়। আমার বাবা হলে ঠিক বসিয়ে দিত, কারণ আমার বাবার তো অনেক পরিচয় আছে, আর বাবার বন্ধুরা তো খুবই চেয়েছিল আমি এখানে প্র্যাকটিস করি। চেম্বার ঠিক করে দেবে, মানে ওনাদের তো অনেক পলিটিক্যাল ওই ছিল, যার জন্য অনেক ডাক্তার বুদ্ধির সাথেও পরিচয় ছিল। যেমন আমি কলকাতায় যেটা পেয়েছি, যেটা আমি একা করেছি, আমার বাবার ইচ্ছা ছিল, যেহেতু আমি বলেছি আমি কারোর রেফারেন্স নেবো না, বাবা মায় আমি একা করে দেখাবো। বাবার ইচ্ছা ছিল যে এবার একা করেছি, সেবার আমিও করে দিই মেয়েকে। মানে মেয়ে তো দেখিয়ে দিল আউট, বাপ মাকে আমার লাগে না, এখনও লাগে না, কিন্তু এখন বাচ্চার মতো হয়ে গেছে, মায়া পড়ে গেছে, সব ভুলে গেছি অতীতের, মায়া পড়ে যায়। নাহলে মনে থাকলে করারই কথা না, মানে আমার অতীত মনে পড়লে আমি মানে এক গ্লাস জল দেওয়ারও উচিত না, কিন্তু মায়া পড়ে গেছে এই আর কি, একটা টান। এখন তো একটু শিশুর মতো, একটা শিশুর মতো, কিচ্ছু না, শুধু করে দেখবে মেয়ে কোথায় গেছে, গুড়িয়া কোথায় গেছে, বিল্লিটা কোথায়, ওর লেজটা দেখি কত মোটা হয়েছে, একের বাচ্চাদের মতো। দিল্লি কোথায়, গল্প করুন আমার সাথে, আমাকে এটা দাও ওটা দাও, চাইবে জানো আমার ভগ্নিপতির কাছে, আমার বোনের বরের কাছে বলে কি আমায় 5,000 টাকা দাও তো, হাতে একটা টাকা নেই, আমাকে 5,000 টাকা দাও তো। তখন ভগ্নিপতি বলছে, ও মা তোমাকে সুস্থ হতে হবে, তো আমি তো তোমাকে নিয়ে মোটর বাইকের পিছনে যাবো, আমাকে আগে টাকা দাও। বলে কি টাকা দিয়ে বলছে তুমি আমি শপিং করবো, ওদের নেবো না। হ্যাঁ মানে ওর বউকে নেবে না, মানে আমার বোনকে নেবে না, তো ওদের তুমি আমি যাবো। মা কি খুশি, এরকম জামাইয়ের সাথে খুব সুসম্পর্ক, খুব ভালোবাসে। আর ছেলেটাও সেরকম, মা ও মা আমি গুড়িয়াকে বলছি, গুড়িয়া বাইপাস মারছে কিন্তু তোর চেয়ে বেশি মা করছে, শিগগির গিয়ে ধর, আটকা তুই মিডিলে ঢোক, ও কিন্তু মিডিলে ঢুকে গেছে তোর চেয়ে বেশি। এই আর কি চলছে, বেচারি নিজেরই শরীর খারাপ। আমাদের বাড়ি থেকে গেল, মালটার শরীর খারাপ হয়ে গেল, বলি এর জন্য যাস না, থাক থাক। গেল ওখানে গিয়ে লম্বা নাকে প্যাচ প্যাচ করে, আমি এর জন্য বলেছি নাকটা কেটে ফেলি, দাঁত মানে না, মাথা নেই তো মাথা ব্যথা, নাক নেই তো সর্দি নেই, হয়ে গেল। নাক থাকলেই যত সর্দি কাশ হাঁচি মুন্ডু মাথা হবে, শ্লেষা মশা হবে, নাকটাই ছিটে দেওয়া, বাদ দিয়ে দেয়। দেখো কত কথা বলছি, কেননা ওখানে আজকে ডাক্তারবাবু এরা সব বসে বসে অনেক গল্প করছিল, গল্প মানে কি বলছিল উনি, আবার আমি আর কি বলবো বলো, এই করে যাচ্ছে। তারপরে আমার মায়ের কাছে যারা এসছে আজকে, আমার বন্ধু বান্ধব বলো, দাদা টাইপের বলো, ভাই টাইপের বলো, সব এসছে, তারাও খুবই মজা বলছে, দূর তোমার মাকে, তোমাকে নিয়ে ঘুরে আরাম নেই, আমাকে বলছে আমাকে নিয়ে ঘুরে আরাম নেই, মাসিমা হয়ে উঠুক, কাকিমা সুস্থ হয়ে উঠুক, আমরা কাকিমার সাথে আড্ডা দেবো। আমি বলছি অফকোর্স, কাকিমা আড্ডা দিতে সত্যিই ভালোবাসে, ভীষণ আড্ডাবাজ, কোনো চিন্তা নেই, অবশ্যই আসো, কোনো ব্যাপার না, আমার মা ভীষণ ভালোবাসে। তাহলে কি হ্যাঁ উনি তাড়াতাড়ি বাড়ি ফিরুক, আমরা এসে আড্ডা দেবো, তোমার বাড়ি এমন জায়গায়, এখানে বসলে তো সত্যিই সময় কেটে যাবে। বলে কিন্তু কোনোদিন তোমার বাড়িতে আসবে, আমি আসবে কি, আমার বাড়িতে তালা মারা থাকতো, মানে আমরা তো থাকতামই না বাড়িতে, তুমি এসে কার সাথে কথা বলবে, হাওয়ার সাথে। এখন আছি, এখন আসবে, কিন্তু এখন দেখো সবাই বড় হয়ে গেছে, সবারই সংসার টংসার, চাকরি, দূরে যেতে হয় জীবিকা করতে, এরা এখন সময়ও পায় না, রাজনীতি করে, কেউ ক্রিকেট খেলে, কারোর চাকরিও আছে, বিজনেসও আছে, হ্যাঁ মানে সংসার মানে বিভিন্ন জিনিসে তাদের ইনভলভমেন্ট আছে, তাই না, হয়ে ওঠে না। কিন্তু বলছে খুব আসবো আসবো, যে এসো এসো, যখন ছুটি পাবে আসবে, কোনো ব্যাপার না, আসবে খাবে দাবে, অনলাইনে খাবার আনাবে, আমি বের করবো, কোনো ব্যাপার। আমি সবাইকেই বলি যে দেখো আমার বাড়িতে তো একটু রান্নাবান্নার সমস্যা, একদম নিজের বাড়ির মতো করে থাকবে এসে, হ্যাঁ নিজেই জলটা নিয়ে নেবে, এই নেবে ওই নেবে। আমার মা তো একটা ঘরে বারান্দাটার মধ্যে গল্প করবে, আবার ইচ্ছা মতো আমার ভগ্নিপতি তাই করে গো, ছেলেটাকে নিয়ে কোনো সমস্যা নেই, আসে নিজের মতো
বালিশে শুয়ে পড়ছে, এই করছে, শুধু খাবারের থালাটা নিয়ে খাটে ওঠে, তখন আমার মনটা গরম হয়ে যায়। তখন আমি মারামারি বাঁধি, এই তোমরা তোমাদের ভগ্নিপতিকে মেরেছো, তখন আমি কিন্তু হেভি মারি। আমি কিন্তু বহুত মারি ওকে, কারণ আমার ভগ্নিপতি হয়েছে ঠিক আছে, কিন্তু মাল তুমি থালা নিয়ে খাটে উঠবে না, দ্বার একটা পিটিয়ে দিয়ে। আমি এমনিও পিঠাই ওকে, রাস্তা দিয়ে যেতে যেতে এমন করে পিটাতে থাকি। ধরো কোনো একটা জামা আমি পছন্দ করছি, ও একটা কেমন বুড়া বুড়া জামা পছন্দ করছে, বুঝেছ, প্রিন্ট, ধুম দাম লাগিয়ে দিই। ও খায়, ও মার খায়, বেশ মার খায়, ভাই বোনের মতো। সাধারণত ভাই বোনের মধ্যে ভাইয়েরা জিতে যায়, বোন হেরে যায়, আমার কাছে উল্টো, ও মার খায়, আচ্ছা সে মার খায় না। সে বলছে তুমি কখনো মেরেছো, তোমাদের বন্ধু, তোমাদের শুভেচ্ছা। সবাই পরিশ্রম করেছে, সবার পরিশ্রম এখানে, মানে আমার মায়ের সাফল্য, মানে এই সাফল্যটা, মানে আমার মায়ের পজিটিভ রেজাল্ট, মানে এইটা পুরো মানে ডেডিকেটেড, সবাই ভাগা জাগা হয়ে যাবে, সবাই এগিয়ে এসছে, খুব সুন্দর করে নিয়ে গেছে গো, খুব করেছে মায়ের জন্য। আমি বললাম দেখো, দেখেছো কত ছেলে মেয়ে তোমার, মা তো এমনিও ভালোবাসে ছেলেগুলো ভীষণ। আমার বাবা তো মানে বাবা মাইডিয়ার, আমার বাবা কিন্তু বেশি ভালোবাসতো ছেলে পেলে, জানো তো, মানে ইয়াং ছেলে মেয়ে ভীষণ ভালোবাসতো। ওরে খা খা খা, 10টা রসগোল্লা খা, এই খা, কুটকুটে খাই না, পেট রোগা, ওষুধ মতো পছন্দ করতো, খাবো, হ্যাঁ চল খাবো, ভীষণ ভালোবাসতো। এইসব এরকম দিন, ঘুরতে যাবি চপ ঘুরে আসি, তাদের বাইকের পিছনে দরকার হলে সে বসে যাচ্ছে, এরকম ছিল, ভালোবাসতো। আর ওই যে করা ছেলে, নোট দেখাবো না, বন্ধু বান্ধবকে বই পড়তে দেবো না, বলবো না একটা নোট পেয়ে বন্ধু বান্ধবকে পেয়েছি, সাজেশান পেয়ে বলবো না, ওই যে কুটনি, ওইসব পছন্দ করে না। এই যে বাড়িতে বসে বসে কুটনামি করে যেসব ছেলেরা, অনেক ছেলেরা আছে না কুটনামি, সারাক্ষণ বিছনা ঝাড়ে, ঘর ঝাড়ে, এর ওর সাথে পাড়াপড়শির সাথে ঝগড়া করে, কুটনামি করে, বউজা বলে শোনে, কুটনামি করে, বউজা বলে অবশ্যই শুনবে, কিন্তু এর ওর সাথে পাড়াপড়শির সাথে মেয়ে ছেলের মতো করে এবার ওইসব পছন্দ। আমার বাবার মেয়েতে খুব মানে ব্যাচেলার টাইপের মানুষ ছিল, রসিক, যে আসবে আসবে কোনো ব্যাপার না। কাকু মানে একদম মাই ডিয়ার ইয়াং মানুষ, সবাই জানতো যে কাকিমাও আছে, সে একটু কম পারে, তার শরীর পারমিট করে কম, তার মানে এই নয় যে সে অ্যালাউ, মানে তোমরা গেলে খাবার কেনার টাকা দেবে না, সেও ভালোবাসে, শুধু তার তো শরীরে অনেক ওষুধ গেছে, স্টেরয়েড গেছে, তারপর মাথাটা দেয় না, মানে মাথাটায় লাগে, কোনো আওয়াজ মার খুব মাথায় লাগে, বুঝেছো, ও বলবে আস্তে কথা বল, এদের সবারই ভীষণ মাথা নিয়ে সমস্যা, মানে মাথার যন্ত্রণা। আমার মাকে তো আমি মানে জন্ম থেকেই বোধহয়, আমার জন্মের পরে জ্ঞান হওয়ার পর থেকেই চশমা দেখেছি, চশমা ছাড়া আমি আমার মাকে কখনো দেখি, আমি আমার মায়ের মুখ চশমা ছাড়া ভাবতেই পারি না, বাবা আমাকে সবসময় চশমা দেখেছে, তৎকালীন আমলে, যেটা এখন খুবই পসিবল হতেই পারে, কিন্তু তৎকালীন আমলের মানুষ এই আর কি, বুঝেছো, সবসময় এদের মাথার একটি যন্ত্রণা আছে, মাথা মাইগ্রেন, বুঝেছো তো, এর জন্য না সহ্য করতে পারে না মাথার জন্য। আজকেও তো বলছে মাথার যন্ত্রণা করছে, আজকে খুব মাইকিং হয়েছে না, মাইকিংটা জোরে হয়েছে, এই কয়দিনও মাইকিং হয়েছে, দরজা বন্ধ করে রেখেছিলাম, কিন্তু মানে এই কয়দিনের মাইকিংটা আজকে, মানে এই কয়দিনের এফেক্টটা আজকে বেশি হয়ে গেছে, নিতে পারিনি, শুধু মাথা কেমন করছে, বমি টমি করে বোধ হয় মাইগ্রেনেরই বমি হলো না কে, ভীষণ মাথার যন্ত্রণার জন্য শরীর কেমন হচ্ছে জানি না। ডাক্তারবাবুও তো কি ভালোবাসে, সবাই ভালোবাসে, কেমনভাবে পরিচয় করিয়ে রেখে এসছি, সবাই ডেকে খুঁজে কথা বলে, হাসে, গল্প করে, একদম নিজের মতো হয়ে গেছে। আমি তো ভালোই হয়েছে, এইখানেই তুমি একটু এক্সটেনশন করে নাও বাড়িঘর বলেছি, তারপরে এইখানেই থাকবো, এটার পাশে, বলে তো হ্যাঁ আমার অনেক লোক ভালো লাগে, বারবার বলে ফায়ার ব্রিগেডে দেখো না একটা ফ্ল্যাট বিক্রি হয় কি না, তাহলে আমি থাকবো ওখানে, ওই যে অনেক লোক আসে, পুলিশের গাড়ি যায় আসে, মানে পুলিশের মতো পোশাক করে, মার তো ভালো লাগে এগুলি খুব, বলে কি যা না জিজ্ঞাসা কর না, যদি বিক্রি নাও হয় ভাড়া থাকবো, আমার খুব ভালো লাগে, সেও ভালোবাসে, শুধু তার তো শরীরে অনেক ওষুধ
গেছে, স্টেরয়েড গেছে, তারপর মাথাটা দেয় না, মানে মাথাটায় লাগে, কোনো আওয়াজ খুব মাথায় লাগে, বুঝেছো? ও বললো আস্তে কথা বল। এদের সবারই ভীষণ মাথা নিয়ে সমস্যা, মানে মাথার যন্ত্রণা। আমার মাকে তো আমি মানে জন্ম থেকেই বোধহয়, আমার জন্মের পরে জ্ঞান হওয়ার পর থেকেই চশমা দেখেছি। চশমা ছাড়া আমি আমার মাকে কখনো দেখি, আমি আমার মায়ের মুখ চশমা ছাড়া ভাবতেই পারি না। বাবা আমাকে সবসময় চশমা দেখেছে তৎকালীন আমলে, যেটা এখন খুবই পসিবল, হতেই পারে, কিন্তু তৎকালীন আমলের মানুষ এই আর কি, বুঝেছো? সবসময় এদের মাথার একটু যন্ত্রণা আছে, মাথা মাইগ্রেন, বুঝেছো তো? এর জন্য না সহ্য করতে পারে না মাথার যন্ত্রণা। আজকেও তো বলছে মাথার যন্ত্রণা করছে। আজকে খুব মাইকিং হয়েছে না, মাইকিংটা জোরে হয়েছে, এই কয়দিনও মাইকিং হয়েছে, দরজা বন্ধ করে রেখেছিলাম, কিন্তু মানে এই কয়দিনের মাইকিংটা আজকে, মানে এই কয়দিনের এফেক্টটা আজকে বেশি হয়ে গেছে, নিতে পারিনি। শুধু মাথা কেমন করছে, বমি টমি করে মনে হয় মাইগ্রেনেরই বমি হলো না কে, ভীষণ মাথার যন্ত্রণার জন্য শরীর কেমন হচ্ছে জানি না। ডাক্তারবাবুও তো কি ভালোবাসে, সবাই ভালোবাসে, কেমনভাবে পরিচয় করিয়ে রেখে এসছি, সবাই ডেকে খুঁজে কথা বলে, হাসে, গল্প করে, একদম নিজের মতো হয়ে গেছে। আমি তো ভালোই হয়েছে, এইখানেই তুমি একটু এক্সটেনশন করে নাও বাড়িঘর বলেছি, তারপরে এইখানেই থাকবো, এটা পাশে। বলে তো হ্যাঁ আমার অনেক লোক ভালো লাগে, বারবার বলে ফায়ার ব্রিগেডে দেখো না একটা ফ্ল্যাট বিক্রি হয় কিনা, তাহলে আমি থাকবো ওখানে। ওই যে অনেক লোক আসে, পুলিশের গাড়ি যায় আসে, মানে পুলিশের মতো পোশাক করে, মার তো ভালো লাগে এগুলি খুব। বলে কি যা না, জিজ্ঞাসা কর না, যদি বিক্রি নাও হয় ভাড়া থাকবো, আমার খুব ভালো লাগে।